আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই আলোচনায়। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। কিন্তু দেশের চারপাশের যে পরিস্থিতি, যে খবরগুলো প্রতিদিন আমাদের কানে আসছে, তাতে একজন সচেতন নাগরিক হিসেবে ভালো থাকার আসলে সুযোগ নেই। আকাশে যখন কালো মেঘ জমে, তখন আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে একটা বড় ঝড় হয়তো আসতে চলেছে। আমরা প্রস্তুতি নেই। কিন্তু রাষ্ট্রের আকাশে, রাজনীতির আকাশে যখন অমানিসার ঘোর অন্ধকার নেমে আসে, তখন তার পূর্বাভাস আমরা কয়জনই বা আগে থেকে পড়তে পারি। আজ আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে হয়তো ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং অনেকেই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন না। কিন্তু একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি কিন্তু নীরব থাকতে পারি না। কারণ আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক গভীর অজানা এবং একটি ভয়ঙ্কর অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে। ইতিহাসের দিকে আমরা যদি একটু ভালো করে তাকাই, তাহলে দেখতে পাই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য, কোনো সাম্রাজ্যই কিন্তু একদিনে পতন হয়নি। পতনের আগে সমাজে, রাষ্ট্রে কিছু উপসর্গ দেখা যায়। ভেতরে ভেতরে ঘুণ পোকা যখন রাষ্ট্রযন্ত্রকে খেয়ে ফেলে, তখন হঠাৎ করেই একদিন হুড়মুড় করে সব ভেঙে পড়ে। আজ বাংলাদেশের দিকে তাকালে আমার কেন যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তির গন্ধই মনে হচ্ছে। আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ের খবরগুলো রাখছেন। দেশের 8টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরে হঠাৎ করেই এক অঘোষিত রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। দর্শক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান নিজে গণমাধ্যমের সামনে এসে নিরাপত্তা জোরদার করার কথা স্বীকার করেছে। তারা হয়তো শব্দ চয়নে অনেক সতর্কতা অবলম্বন করেছেন, বলেছেন এটা নিয়মিত কার্যক্রমের অংশ। কিন্তু দর্শক, আপনি আর আমি খুব ভালো করে কিন্তু জানি, ইউনিফর্ম এবং সাদা পোশাকে যখন বিমানবন্দরে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়, প্রতিটি যাত্রীকে যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচ দিয়ে যেতে হয়, তখন সেটা আর আসলে আর যাই হোক কোনো নিয়মিত ঘটনা কোনোভাবেই হতে পারে না। এর পেছনে রয়েছে এক গভীর অশনি সংকেত। দর্শক, এই অশনি সংকেতটা আসলে কি? পুলিশ সদর দপ্তরের যে অভ্যন্তরীণ চাঞ্চল্যকর রিপোর্ট সম্প্রতি ফাঁস হয়েছে, তা যদি আপনি কিংবা আমি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে আমি মনে করি আপনার রাতের ঘুম আরাম হয়ে যাওয়ার কথা। এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে বাংলাদেশের কিছু বিপথগামী মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে। মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের ভেতরে নীরবে নিভৃতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর থেকেও সদস্যদের এই নেটওয়ার্কে যুক্ত করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে তারা। দেখুন, শুধু তাই নয়, এমনকি সংসদ ভবন কিংবা সেনা সদরের মতো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনায় হামলার পরিকল্পনাও নাকি তাদের রাডারে রয়েছে। একটু ভেবে দেখুন তো দর্শক, পরিস্থিতি কতটা ভয়াবহ হলে পুলিশের মতো একটি বাহিনীকে তাদের সব ইউনিটে এমন একটি সতর্কবার্তা পাঠাতে হয়। আর এর প্রভাব গিয়ে পড়ছে আমাদের বিমানবন্দরগুলোতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বাংলাদেশ কেন এমন একটি আন্তর্জাতিক জঙ্গিবাদের চরণভূমিতে পরিণত হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে, আমি মনে করি, একটু পেছনে ফিরে যেতে হবে। আপনারা জানেন, রাজনীতির মাঠে কোনো কিছুই কিন্তু কাকতালীয় নয়। এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সরকারটি দেশ পরিচালনা করে গেল, তাদের আমলের কিছু সিদ্ধান্ত আজ আমাদের এই খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে।
দেখুন সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খুব ভালো করে দেখেছি কিভাবে সেই সময়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নামে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছিল। সবচেয়ে ভয়াবহ যে অভিযোগটি আজকে বাতাসে ভাসছে তা হলো সেই আমলে প্রায় 700 জনেরও বেশি সাজাপ্রাপ্ত ভয়ঙ্কর জঙ্গিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে মানুষগুলোকে আইনের আওতায় আনতে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক কথায় ধরা চলে বছরের পর বছর ঘাম ঝরাতে হয়েছে, অনেকের জীবন দিতে হয়েছে, তাদেরকে স্রেফ একটি প্রশাসনিক সিদ্ধান্তে ছেড়ে দেওয়া হলো। আজ সেই মুক্ত হওয়া জঙ্গিরাই কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তাদের পুরনো নেটওয়ার্ককে নতুন করে আবারও জাগিয়ে তুলছে। তারা এখন আর কিন্তু একা নেই, তাদের সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বেশ কিছু জঙ্গি সংগঠনের মদত। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় বাংলাদেশ কিন্তু আজ এক অদ্ভুত এবং বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়ে গেছে। আপনারা অবশ্যই দেখছেন ঠিক এই সতর্কতার কিছুদিন আগেই আমেরিকা বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা বন্ধ করে দেওয়ার মতো একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আর তার পরপরই আমাদের বিমানবন্দরগুলোতে এই রেড অ্যালার্ট। এই দুটি ঘটনাকে যদি আপনি এক সুতোয় গাঁথেন তবে সমীকরণটি আসলে কি দাঁড়ায়? সমীকরণটি হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসাবে বর্তমান সময়ে চিহ্নিত হয়ে গেছে অথবা চিহ্নিত হতে চলেছে। দর্শক, যখন কোনো দেশের বিমানবন্দরে এমন সতর্কতা জারি থাকে তখন বিদেশি বিনিয়োগকারী, পর্যটক বা কূটনীতিবিদরা সেই দেশে আসতে চাইবেন না। তারা এক ধরনের আতঙ্ক বোধ করবেন। আর এটাই হয়তো সেই মাস্টার মাইন্ডের মূল লক্ষ্য, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দেশটিকে একটি অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। প্রফেসর ইউনূসের সরকার কি তবে নিজের অজান্তেই নাকি কোনো সুদূর প্রসারী নীল নকশার অংশ হিসাবে এই কাজগুলো করে গেছেন? সেই বিচার হয়তো মহাকাল করবে, কিন্তু তার রেখে যাওয়া সেই বিষবৃক্ষের ফল আজ কিন্তু আমাদের পুরো জাতিকে গিলতে হচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু বড়ই নির্মম, সে কাউকে ক্ষমা করে না। আজ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন শুরুর দিকে ঠিক একই রকম একটি ভুল তারা করেছিল। সেই সময়ে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থান ঘটছিল। শুরুর দিকে তৎকালীন সরকার বিষয়টিকে খুব একটা কিন্তু আমলে নেয়নি। অনেকেই হয়তো সে সময় ভেবেছিলেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সেই অবহেলার মাসুল জাতিকে কিভাবে দিতে হয়েছিল তা কিন্তু আমরা দেখেছি। দেশ জুড়ে সিরিজ বোমা হামলা, বিচারকদের হত্যা, কি এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে সেই বিএনপি সরকারই কঠোর হাতে তাদের দমন করেছিল, গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়েছিল। কিন্তু শুরুর দিকে যদি তারা একটু সতর্ক হতো তবে হয়তো ওই প্রাণহানিগুলো এড়ানো যেত, দেশের ভাবমূর্তি এতটা আসলে ক্ষুণ্ণ হতো না। এর পরবর্তীতে বিএনপির পরিণতি সম্পর্কেও কিন্তু আমরা জানি। আজ ইতিহাসের সেই একই ক্রান্তির লগ্নে বিএনপি সরকার, তাদের কাঁধে এখন আমি মনে করি এক বিশাল দায়িত্ব। প্রফেসর ইউনূসের রেখে যাওয়া এই ভঙ্গুর এবং জঙ্গি আক্রান্ত রাষ্ট্রযন্ত্রকে মেরামত করা খুব সহজ একটা কাজ হবে না, কিন্তু সময় খুবই কম। এখন আর হেলাফেলা করার বা দেখি কি হয় ভাবার কোনো সুযোগ হয়তো বা নেই। এই মুহূর্তে সরকারকে আমি মনে করি অত্যন্ত কঠোর এবং সাহসী কিছু সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, ওই যে 700 জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছিল তাদের তালিকা ধরে ধরে পুনরায় আইনের আওতায় অবশ্যই আনতে হবে। তাদের নেটওয়ার্কগুলোকে সমূলে উৎপাটন করতে হবে। এই কাজে কোনো রাজনৈতিক বিবেচনা বা আপোষ করাও চলবে না, কারণ রাষ্ট্রের নিরাপত্তার চেয়ে বড় কোনো রাজনীতি
আসলে হতেও পারে না। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ নেয়ার সময় এসেছে। আপনারা কিন্তু জানেন, বিগত সরকারের আমলে পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ এবং জাহাজ, এই অবাধ যোগাযোগের সুযোগ নিয়েই কিন্তু বহু জঙ্গি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং অনেকে সেখানে মারাও পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে। তাই দেশের বৃহত্তর স্বার্থে অন্ততপক্ষে সাময়িকভাবে হলেও পাকিস্তানের সাথে এই সরাসরি বিমান এবং জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্দেহজনক রুটগুলো আমি মনে করি বন্ধ রাখাই হবে এই সরকারের জন্য সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। পরিশেষে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ আসলে কোনো ঠুনকো রাষ্ট্র নয়। এদেশে মানুষ বহু রক্ত দিয়ে, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটিকে কিন্তু 1971 সালে স্বাধীন করেছে। যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে এই লাল সবুজের পতাকাকে ভুলুণ্ঠিত করার, কিন্তু এদেশের আপামর জনসাধারণ বারবার ফিনিক্স পাখির মতো আজ আমরা যে গভীর দাবিত হচ্ছে তা হয়তো সত্যি। চারপাশের এই ষড়যন্ত্রের জাল হয়তো অনেক শক্ত, কিন্তু আমি যেটা বিশ্বাস করি তা হলো দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক, আমাদের চৌকুশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী